প্রচণ্ড ওয়েদার খারাপ, ফ্লাইট ল্যান্ড হচ্ছে না। এইরকম সিচুয়েশন একবার দিল্লিতে হয়েছিল আমার সাথে, আর আজকে সেকেন্ড টাইম। ফ্লাইট নিচে নেমে আসতে এত বৃষ্টি হচ্ছে, পুরো সব স্ক্রিন একদম ভরে যাচ্ছে। 29শে অক্টোবর 2025, সময়টা দুপুর 2টোর কাছাকাছি। সাইক্লোন মন্থার প্রভাব পড়েছে শহর কলকাতার আকাশে বাতাসে। ইন্ডিগোর ফ্লাইট 6C1902 ল্যান্ড করতে গিয়েও করতে পারল না, আবার উঠে পড়ল আকাশে, চক্কর দিতে লাগলো শহর কলকাতার আশেপাশে। অনেকের কাছেই এই ঘটনাটা খুবই সাধারণ, কিন্তু সেদিন ফ্লাইটে এমন অনেকজনও ছিলেন যাদের কাছে এই ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত। না চাইলেও মনের মধ্যে ভিড় করে বিভিন্ন বিমান দুর্ঘটনার কথা, কারণ অধিকাংশ ঘটনাই ঘটেছে ফ্লাইট ল্যান্ড কিংবা টেক অফ করার সময়। সেসব কথা আজ থাক, এই আপাতকালীন মুহূর্তে বরং আপনাদের শোনাই বিচ্ছেদের গল্প। থাইল্যান্ডের সঙ্গে আমার কিংবা আমাদের, যে গল্পের শুরু ঠিক 24 ঘন্টা আগে 28শে অক্টোবরের সকালে থাইল্যান্ডের ফুকেট থেকে। আজ 28শে অক্টোবর 2025, স্থানীয় সময় সকাল 8:35। গতকাল রাত 3টের সময় ঘুমিয়েছি, আজকে উঠিয়েছি জাস্ট 2-4 মিনিট আগে উঠলাম, জামাটা পরলাম, তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে এলাম। আজকে আমার ব্রেকফাস্ট করার কোনো টাইমও নেই, কারণ অলরেডি আজকে 8:30টায় অ্যালার্ম ছিল। আমাদের টিমের সবাই বাসে উঠে পড়েছে, 2-4 জন এখন ওঠেনি, তাদেরকে আবার ওই যাচ্ছি এই রেস্টুরেন্টে, তাদের সাথে তাদেরকে উঠাতে বাসে। অ্যাকচুয়ালি আমি আজকে যেতামই না কোনো মানে ট্রিপে, বাট লাস্ট দিন সবার সঙ্গে তো, এবার না গেলে সবাই একটু হয়তো মনক্ষুণ্ণ হতে পারে, তো ওই জন্যই যাওয়া আর কি। পারছি না, গতকাল অত রাতে ফিরে না নিতে পারছে না শরীর, তারপরে কিছু কাজও ছিল। তো ফেরার সময় না একবার আজকে ওই ফুকেটের যে সেন্ট্রাল মল, ওখানে যাবো, একটা ড্রোন কেনার ইচ্ছা আছে, তারপর সবার সাথে রাত্রেবেলা একটা ছোটোখাটো পার্টি, ব্যাস চ্যাপ্টার ক্লোজ করে অন্য গল্পের দিকে আবারও বেরিয়ে পড়বো। বাঙালির সময় সকাল 9:02, আমাদের বাস ছেড়ে দিল। আমি যথারীতি আমার বাসের এই সিটে এসেই বসলাম, এবং আজকের গন্তব্য জেমস বন্ড আইল্যান্ড। আজও কিন্তু বৃষ্টির কোনো চান্স নেই, সেই সঙ্গে উঠেছে কটকটে রোড আর সেই গরম। স্থানীয় সময় সকাল 10:25, আমরা পৌঁছে গেলাম সেই পিয়ারে, যেখান থেকে আমাদের বোট ছাড়বে হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড যাওয়ার জন্য। ফুকেট থেকে ঘণ্টাখানেক পথ চলে গতকালের মতো আজও বাস আমাদের নামিয়ে দিল ফুকেটের আউপোর পিয়ারে, যেখান থেকে বোট ছাড়বে জেমস বন্ড আইল্যান্ড যাওয়ার। দর্শকদের জন্য প্রশ্ন, এই টুপিটা আমি কোথা থেকে কিনেছিলাম, দেখি আপনারা কতজন মনে রাখতে পেরেছেন। আজই শেষ, যা মজা করার করে নাও, কাল থেকে আবার সংসার করবা। ফুকেটে দেখার মতো মেন দুটো জিনিসই রয়েছে, ফিফি আইল্যান্ড এবং জেমস বন্ড আইল্যান্ড। দুটোই সামুদ্রিক অ্যাক্টিভিটি তথা একবেলার সাইট সিইং, তাই এক্সট্রা পোশাক, টুপি, সানস্ক্রিন, ছাতা, সানগ্লাস এগুলো সঙ্গে রাখা আবশ্যিক। টুপিটা আজকে আমি নিয়ে নেবো, এই টুপিটা আমার দরকার আছে। ধরে নিও, সাবধানে উঠবেন। হ্যাঁ, হ্যান্ডেলটা ধরবেন, ওখানে পা দেবেন, খুব সহজ, পাটা পিছলায় না। হ্যাঁ, আপনি তো উঠে যাবেন, আপনি তো এক্সপার্ট আছেন, অসুবিধা নেই। চলে এসো। খেয়াল করুন জলটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা কোথাও নোংরা নেই, মানে এরা এদের দেশটাকে এত সুন্দর রাখে না। আজকে আবার বোটে ওঠার পর মনে হচ্ছে লাইফ জ্যাকেট সবাইকে পরতে হবে। প্রত্যেক দিনের সাইট সিংয়ে বিনামূল্যে ঠান্ডা জল থেকে নরম পানীয় সব কিছুর ব্যবস্থা রয়েছে। টেস্ট হচ্ছে স্প্রাইটের সঙ্গে পেপসি মেশালে যেরকম খেতে হয় সেরকম, বাট টেস্টি আছে। বেলা 11:15টার সময় আমাদের বোট রওনা দিল আন্দামান সাগরের পথে জলে আন্দোলন তুলে। এই যাত্রাপথে সমুদ্রের মাঝেই রয়েছে ছোট বড় সব পাহাড় কিংবা আইল্যান্ড, যেগুলোর মধ্যে আমাদের গন্তব্য ফাং নগাপে। সেখানে পৌঁছে আমরা সমুদ্রের মধ্যে কায়াকিং করব, যেটা থাইল্যান্ডের সেরা অ্যাডভেঞ্চারগুলোর মধ্যে একটা, যদিও এইসব অভিজ্ঞতা ব্যাংকক কিংবা পাটায়াতে সম্ভব নয়। এখানে আমরা করব হচ্ছে কায়াক। এখানে ঘোরার জন্য কিন্তু লাইফ জ্যাকেট আপনি পরতে পারেন, না পরতে পারেন, তো আমাদের বলে পরার দরকার নেই। এই অভিজ্ঞতা কিন্তু অসামান্য। আর এই কায়াক চড়েই আপনাকে ঢুকতে হবে ওই পাহাড়ের ভেতরে, ওখানে একটা গুহা আছে। ফাং নগা উপসাগর আন্দামান সাগরের একটা অংশ। এই অঞ্চলে সব মিলিয়ে মোট 42টা আইল্যান্ড রয়েছে। সেই সঙ্গে রয়েছে ছোট বড় সব পাহাড়, প্রাকৃতিক নিয়মে তৈরি চুনা পাথরের গুহা, কোথাও বা ক্ষয়প্রাপ্ত পাহাড়। তার মধ্যে দিয়ে সমুদ্র প্রবেশ করে সৃষ্টি করেছে বিভিন্ন আকৃতির গুহা। এখানে জল কোথাও গভীর, কোথাও বা অগভীর। রয়েছে ম্যানগ্রোভ, সেই সঙ্গে বিভিন্ন সামুদ্রিক জীব। মাথা সামনে নিচু করতে হবে, না হলে ওই যে পাথর রয়েছে ওখানে আমি ধাক্কা খাবো। মাঝে মধ্যে ওপর থেকে টিপ টিপ করে জল পড়ছে, 2-1টা বাদুড় উড়ে গেলেও আমি আশ্চর্য হব না।
কি দুর্দান্ত লাগছে বলুন তো, মানে ওপরে আকাশ, সেই সাথে সবুজ গাছগুলো যেন আমাদের সাথে সাথেই চলছে, কখনো গাছের ফাঁক দিয়ে আলো এসে মুখে পড়ছে। বেশিক্ষণ এখানে থাকলে আমাদের পলের হয়ে যাচ্ছে মাথা গরম, কারণ পল রেগে যাচ্ছে প্রচণ্ড, কারণ রাগাগার স্বাভাবিক, কারণ ওর তো রোদ লাগছে। আর সেই সঙ্গে কি বলুন তো, সুইমিং করার টাইম চলে যাচ্ছে, ওর তো এর থেকেও সুইমিংটা বেশি মানে দরকার। এখন যদি পলকে আমি একটু উৎসাহ দিই, পল এখনই জলে ঝাঁপ দিয়ে দেবে, মানে ও কিছু ভাবে না, ঝাঁপ দিয়ে দেবে, যেহেতু তোর কাছে লাইফ জ্যাকেট আছে, প্লাস ও সুইমিংও জানে। তো আমরা বলছি যে ফিরে চলুন, কারণ রোদের তেজ আর নেওয়া যাচ্ছে না। কি দারুণ লাগছে দেখুন, যখন আমরা রোদ থেকে ছাওয়ায় চলে আসছি না, তখন আরও ভালো লাগছে। মানে প্রত্যেকটা জায়গা কিন্তু সুড়ঙ্গ পথে সমুদ্রের সাথে কানেক্টেড। দেখতে কত সুন্দর লাগছে না, সবাই একসাথে ঘুরছে। জাস্ট ইমাজিন করুন বিষয়টা, যেরকম সমুদ্র, তার মাঝে পাহাড়, সেখান দিয়ে আপনি কায়াক করছেন। থাইল্যান্ডে এইরকম কিন্তু আইল্যান্ড আছে, এরকম কিন্তু অ্যাক্টিভিটি অনেক জায়গাতেই হয়। এখনও থাইল্যান্ডের এমন অনেক আইল্যান্ড আছে সুন্দর সুন্দর, যেখানে হয়তো ব্লগ নেই, যেখানে হয়তো বাঙালি ব্লগার যায়নি। দেখুন এই কায়াকগুলো ভাসতে ভাসতে আমাদেরকে নিয়ে এলো হচ্ছে বোটের কাছে। এবার আমরা বোটে উঠবো, জাস্ট আপনাদের ওঠাটা দেখিয়ে দিই। অনেকের ভয় থাকতে পারে আমরা উঠতে পারবো কি পারবো না, ওরা ঠিক অ্যাডজাস্ট করে নেবে, তারপরে আপনি আস্তে আস্তে উঠবেন, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমাদের কায়াক অভিযান শেষ, সময় বলছে 11:57। আমাদের এবারের গন্তব্য হচ্ছে জেমস বন্ড আইল্যান্ড। পাং নাগা বে থেকে মিনিট দশকের বোট সফর শেষ করে আমরা এসে পৌঁছালাম জেমস বন্ড আইল্যান্ডে। আমাদের আজকের সাইটসিংয়ের মূল গন্তব্য। সমুদ্রে এখন হাই টাইড, বোট নোঙর করলো আইল্যান্ডের প্রায় সমান উচ্চতায়। কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। ধরুন আমরা আছি, আপনাদের 4 জন আছি, কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না। আপনি ভয় পাচ্ছেন কেন? উঠুন। হ্যাঁ, জয় শ্রীরাম। ব্যাস, লো টাইড থাকলে কিন্তু বোটগুলো ওখানে থাকে, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আসা যায়। আগেরবার এসেছিলাম, বাট এখন কিন্তু হাই টাইড বলে বোটগুলো একদম কাছে চলে এসছে। এই দিক দিয়েও অনেকে নামছে, বাট এই দিক দিয়ে নামলে জলে পা রাখতে হচ্ছে, ওকে শুধু জল অব্দি ওকে পৌঁছে দিতে হবে। জেমস বন্ড আইল্যান্ডে ঘোরাফেরা, স্নান করা কিংবা ছবি তোলা সব মিলিয়ে আমাদের সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। কেউ ব্যস্ত হয়ে গেল ছবি তুলতে, কেউ জলে পা ভেজাতে, কেউ বা এই সমুদ্রের জলে নিজেকে সম্পূর্ণ ভেজাতে। আর মাত্র 24 ঘন্টা, তারপর ঠিক এই সময় হয়তো কলকাতা পৌঁছে সবাই সবার গন্তব্যে শেষ হবে একটা অধ্যায়ের। যারা বয়স্ক মানুষ তারা যদি এখানে আসে, তাদের মনের মধ্যে কিন্তু আবারও সেই 35 বছরের উন্মাদনা ফিরে আসবে। এই দেখুন, উদাহরণ দিচ্ছি, তরিত বাবু কি ফিল করছেন বলুন এখানে এসে? অপূর্ব ফিল করছি, এরকম অভিজ্ঞতা আমার জীবনে হয়নি। 70 বছর বয়স হয়ে গেল কীরকম এরকম। আর সবচেয়ে বড় কথা, গ্রুপ ট্যুরে যে আমরা সবাইকে যে যারা নিয়েছে, আমরা একটা ফ্যামিলির মতোখান আছি। সারাদিন দেবো, আজকে 4র্থ দিন, আর 5ম দিন হয়ে গেল। অপূর্ব। আরে কালকে আমরা চলে যাচ্ছি, মন খারাপ হয়ে গেছে সবাই। বিশ্বজিৎ, কৌশিক দুজনকে আমাদের অনেক 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 ধন্যবাদ। কেমন কাটালো সবাই এই 5 রাত্রি 6 দিন? শুনলাম সবার ভালো খারাপ মিশ্রিত অভিজ্ঞতা, কারণ এই মুহূর্ত, এই কথাগুলো থেকে যাবে আমার গল্পের পাতায়। দারুণ ফিল হচ্ছে, আবার আমাদের এইরকম ট্যুর হোক। বরকে না নিয়ে আনবো তাও ভালো, কিন্তু এই ফ্যামিলিটা পুরো চাই। খুব ভালো ট্যুর, আমরা কৌশিকের সাথে এসে, বিশ্বজ্যোতির সাথে এসে খুব খুশি। সব থেকে ভালো হচ্ছে সবার সাথে এনজয় করছি, একা নয়, সবার সাথে। হ্যাঁ, বর আছে। ভাট আবার হবে, আসছে বছর আবার হবে ইউরোপ ট্যুর। কৌশিক, ইউরোপ ট্যুর চাই আমাদের জন্য। ওদের ট্যুর অ্যারেঞ্জমেন্ট যেটা করেছে সেটা ভীষণই ভালো করেছে, মানে কেয়ারিং, এবং এই পরিবেশটার জন্য আর একবার আসতে চাই, মানে এই ফ্যামিলি পরিবেশটার জন্য আর একবার আসতে চাই। ফুড বলতে পারেন, হোটেল বা স্টাফদের বিহেভিয়ার সব কিছু অসম।
মানে ওভারঅল আমার বিশ্বাস করে আসা বেশি করে আসুন। একা এসেছিলেন Yes. এখানে এসে যে একজনের সঙ্গে মানে হয়ে গেছে আমার ফিলই হচ্ছে না, একদমই ফিল হচ্ছে না, সবাই খুব ভালো। এই ফ্যামিলি নিয়ে চাই আবার অনেক অনেক ট্যুর করব, মানে এত কেয়ারিং মানে হবে মানে এটা আমি ভাবতেও পারিনি। আমি আরেকটা কথা বলি, যেটা না বললে নয়, আমি আর আমার ছেলে এসেছি, এমনকি কৌশিক আমার ব্যাগও পর্যন্ত ধরেছে। এটা একদম অস্বীকার করা যাবে না। জিন্দাবাদ কৌশিক আর ট্যুর পিকার্স। এই ট্যুরের মধ্যে সব থেকে বড় আমরা, বয়সটা কোনো ফ্যাক্টরি না মনে হচ্ছে। এরা সবাই আমার ছেলে মেয়ের বয়সী, ওরা সব সময় আমাদের টেক কেয়ার করছে। তুমি এই যে সিনিয়র সিটিজেনদের কথা ভেবেছো, কেউ তো ভাবে না, সবাই ইয়াংস্টার বা মিডল এজ এদের নিয়েই ভাবে। এটা যে করছো খুবই ভালো, আমি চাই তুমি সিনিয়র সিটিজেনদের নিয়ে আরও ভালো ট্যুর করো, একটা সুইজারল্যান্ড করো, একটা লক্ষদ্বীপ করো, আমরা যাব, এটা মাথায় নিয়ে কর। আমার একটাই মনে হয়েছে হুলা হুলা রিসর্টে রুম টুমগুলো বড় আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। 4 স্টার দিয়েছে কিন্তু ঠিক মেনটেন হয় না। আর ওরা একটু অ্যাডামেন্ট আছে বিহেভিয়ারটা, ওদের বললে পরে ওরা সব যেমন বলে দ্যার ইজ নো পলিসি দ্য ম্যান চেঞ্জ অ্যান্ড ম্যান মেড। আর তাছাড়া ঘোরাঘুরি ফ্যান্টাস্টিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা এখানে এসেছি ফিশারম্যান হারবারে, ফার্স্ট ক্লাস রুমটাও ভালো, দে আর ভেরি হেল্পফুল, কোর্টিয়াস, এবং খাওয়া দাওয়াও একদম স্টার হোটেলের খাওয়া দাওয়া। আমি অনেক জায়গায় গেছি, এরকম খাওয়া দাওয়া সাধারণত পাওয়া যায় না, সমস্ত রকমের খাওয়া দাওয়া আছে, কোনো অসুবিধে নেই। আর তোমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সিনিয়র সিটিজেনরা যারা এসছে তারা মজবুতির সঙ্গে এসেছে এবং তাদের দেখাশোনা দায়িত্ব, তারা ঠিকমতো বোট থেকে নামছে কিনা, উঠতে পারছে কিনা, এইসবগুলো খুব সুন্দর। আমি ভগবানের কাছে অশেষ প্রার্থনা জানাই যে তুমি এরকম আরও ট্যুর করো, আমরা তোমার সহযোগী আছি। শুধু আমি নয়, আমার অনেক পুরনো কলিগ আছে যারা রিটায়ার্ড, আমার অনেক বন্ধু আছে, তাদের বললে তারা ফোনও করেছিল আমাকে, তারা জিজ্ঞেস করছিল কেমন আছে, তো তুমি তাদের কাছ থেকেও একটা পজিটিভ রেসপন্স পেতে পারো। আমি আশা করি এটা মেনটেন করো। আর ফার্স্ট ক্লাস ইয়েটা খুব ভালো। আমি কিন্তু এই মানে গ্রুপ ট্যুর ব্যাপারটা খুব একটা পক্ষপাতী নই, অ্যাজ এ ব্লগার হিসেবে আমি আগেও বলেছি, কারণ ব্লগ একটা শিল্প, আমি আমার শিল্পী সত্তাটা নষ্ট করতে চাই না। যে ট্রাভেল উইথ কৌশিক এজেন্ট হয়ে গেছে বা ট্রাভেল উইথ কৌশিক ব্লগ ছেড়ে এখন গ্রুপ ট্যুর করছে, আমার কোনো ইচ্ছে নেই এসবের, কারণ আমি ব্লগারই থাকবো। হ্যাঁ, মাঝে মধ্যে যদি কখনও আপনাদের দরকার হয় যে না কৌশিক দরকার আছে একটা ট্রিপের, তুমি চলো আমাদের সাথে, বা আমাদের একটা গ্রুপ ট্রিপ হোক বা একটা ট্রিপ হোক, সেক্ষেত্রে অবশ্যই আমার সহযোগিতা পাবেন এবং তখন আবারও আপনাদের সবাইকে নিয়ে এইভাবেই আমরা বেড়াতে আসবো কোনো দিন কোনো জায়গায়, সেই সঙ্গে আমার অভিজ্ঞতা আর নতুন গল্প। সব কথোপকথন শেষ হতে হতে সময় ঘুরে জানিয়ে দিল 1 ঘন্টা সময় অতিবাহিত। অতএব আবারও ফিরে যেতে হবে বোটে, সেখান থেকে আবারও কোনো গন্তব্যে। পল জেমস বন্ড আইল্যান্ড থেকে মিনিট 10 বোট জার্নি, তারপর এসে পৌঁছালাম সেই জায়গায় যেখানে আমাদের লাঞ্চ হবে। আপনি জাননি না ওই জেমস বন্ড আইল্যান্ডে? ব্যথাটা করছে এখন? এখন ব্যথা করছে না তো? বসে থাকলে কম করে, একটু হাঁটাহাঁটি করলে বা সিঁড়িতে চললে বেশি করে। আচ্ছা, জেমস বন্ড আইল্যান্ড থেকে আমরা চলে এলাম, এই জায়গার নাম হচ্ছে পাঙ্গা। এখানে আমাদের জেটিতে আর কি বোট দাঁড়িয়েছে এবং এখানে একটা হোটেল রয়েছে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। যেখানে বোট দাঁড়িয়েছে সেখানেই রয়েছে এরকম জেটি, তারপর এরকম সিঁড়ি, এখানে রয়েছে হোটেল। আমরা খুব তাড়াতাড়ি আজকে লাঞ্চ শেষ করব, কারণ আমরা ফিরে যাব। আমাদের গ্রুপের অনেকে ওই কাজু ফ্যাক্টরি দেখতে যাবে। এই ফুকেটে একটা কাজু ফ্যাক্টরি আছে, কাজু কীভাবে তৈরি হয় সেটা অনেকেরই আর কি ইচ্ছা আছে দেখা, তারা যাবে। এই আমাকে সাইড দাও, আমার ফেস ভ্যালু 400 করে জানো। ঠিকই রয়েছে, একটু দেখাই। প্রথমে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস উইথ এগ, থাই স্টাইলের। নেক্সট হচ্ছে স্টিম রাইস, উইন্টার মেলন স্যুপ উইথ চিকেন। এখান থেকে বেছে আমি এরকম সেদ্ধ চিকেনগুলোই নেব, সেই সঙ্গে নেব হচ্ছে স্যুপ আর কিছু ভেজিটেবলস। খেতে হাঁপিয়ে যাবেন, কিন্তু খাওয়া যেন কমতি না পড়ে। ও হো, লেগ পিস ঝরে গেল। সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এটা মাছের একটা আইটেম, একটু খেয়ে দেখবো কেমন লাগে খেতে, জাস্ট টেস্ট করার জন্য। ফ্রাইড মিক্স ভেজিটেবল, এখানে চিংড়ি উৎসব শুরু হয়ে গেছে, আর চিংড়ি তো আমি খাই না, আপনারা জানেন। এখানে রয়েছে হচ্ছে প্যাড থাই, এটা একটা থাই ডিশ, এটা কিন্তু খেতে ভালো। আর একটা কথা কি, এখানে কিন্তু কোনো খাবারে পর্ক বা বিফ কিন্তু নেই, কোথাও কিন্তু কোনো বিফের কোনো ব্যাপার নেই, সব হচ্ছে চিকেন।
ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, খাবারের দিকে অন্যদিকে ফোকাস করবে না। থ্যাংক ইউ। এই রয়েছে আমারই মতো দেখতে মোটা মোটা চাউমিন, টমেটো সস, থাই স্টাইল অমলেট, বাবা আমি তো দুটো নেব। ডিপ ফ্রাইড চিকেন, মানে আমাদের ওখানে চিকেন পকোড়া। আর এখানে সব রয়েছে হচ্ছে ভেজ আইটেম। হ্যাঁ, এগুলো যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ আইটেম। আর সেই সঙ্গে একটু গাজর নিয়ে নিই। আর ওইদিকে রয়েছে ফ্রুটস, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে জুস, আর জল অবশ্যই রয়েছে। তো যদি মনে হয় যে জলে বা জুসে আমরা একটু বরফ দিয়ে খাবো, যেহেতু গরমের জায়গা তো সেরকম ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এই বরফ নিন, গ্লাসে দিয়ে দিন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেলা 3টে নাগাদ আমরা ফিরে এলাম ফুকেটের আউপোর পিয়ারে। স্থানীয় সময় 3:02। আকাশটা একটু মেঘলা করে এসছে, আর সেই সাথে আমাদের জার্নি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এই বাসে উঠবো, এই বাসে, তারপর এখান থেকে আবার বড় বাসে ট্রান্সফার হবো। এটা কার ছবি পেয়ে গেছিস? তোর কাছে 200 আছে? ট্রিপ থেকে ফিরে এসে সবাই যখন নিজেদের ছবি সংগ্রহ করতে ব্যস্ত, তখন আমাদের জুনিয়র সবার নজর এড়িয়ে ওর পছন্দের জিনিসের কাছে। ইউটিউব খুলে সারাদিন একটাই ভিডিও দেখে, ক্যাটের ভিডিও। রাস্তাঘাটে কোথাও ক্যাট দেখলে তাকে আদর করবে। আর ওকে যদি প্রশ্ন করা হয় তোর কি ক্যাট পছন্দ, তাহলে উত্তর দেবে ব্রাউন ক্যাট। যদিও আমাদের বাড়িতে কোনো পোষ্য নেই, তবে এই জায়গাটা হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হয়েই যাবে। স্থানীয় সময় বেলা 3:45 বাস আমাদের ড্রপ করে দিল। এখানে রয়েছে সেন্ট্রাল ফুকেট ফ্লোরেস্টা, ফুকেটের সবচাইতে বড় মল এটা। ব্যাংককেও ওরকম মল আছে, বাট ফুকেটটা সবচাইতে বড়। আমাদের বাকি সবাই চলে গেল কাজু ফ্যাক্টরি দেখতে, আমরা 3-4 জন এখানে নেমে গেলাম। তো দেখি এখান থেকে কি কেনা যায়। আইফোনের শপ রয়েছে, ডিজাই শপ রয়েছে, তো দেখবো যে এখানে কত দাম। খানিকটা সময় ফুকেট শপিং মলে কাটানোর পর যা বুঝলাম, আইফোন 17 প্রো এবং 17 প্রো ম্যাক্স আমাদের ইন্ডিয়ার থেকে এখানে প্রায় 20,000 টাকা দাম কম। যদিও আইফোন নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই, তাই চলে এলাম ফুকেট শপিং মলের ড্রোনের দোকানে। এখানে ডিজাইয়ের অথরাইজ শপ রয়েছে, আর ড্রোনের দাম আমাদের ওখানকার থেকে কম করে হলেও 40,000 থেকে 50,000 টাকা কম, যদিও সেটা ডিপেন্ড করে স্পেসিফিক মডেলের ওপরে। এই হচ্ছে ডিজাইয়ের দোকান, যেখানে সব রকম ড্রোনের অ্যাক্সেসরিজ, এইচ অ্যান্ড এভরিথিং পাবেন এখানে। তো দেখা যাক এখান থেকে আমি কী কিনতে পারি। আর ড্রোন কিনতে গিয়ে দেখলাম এখানকার গভর্নমেন্ট একটা নতুন ড্রোন পারচেস পলিসি নিয়ে এসছে। একটু দেখাই আপনাদেরকে। যখন আপনি থাইল্যান্ড থেকে ড্রোন কিনছেন, ড্রোন বাইং গাইড, কম্বোডিয়ার সাথে একটা প্রবলেম চলছে এই থাইল্যান্ডে। তার জন্য এখান থেকে যখনই আপনি ড্রোন কিনবেন, তো সেই ড্রোনটাকে কিন্তু আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। ড্রোনটা কেনার পরে এখানে আপনার পাসপোর্ট, ভিসা এবং প্রুফ অ্যাড্রেস ইন থাইল্যান্ড দিয়ে, মানে যে হোটেলে আপনি থাকছেন সেই অ্যাড্রেস দিয়ে কিন্তু এটাকে রেজিস্টার করতে হবে। 3 থেকে 5 দিন মতো সময় লাগবে। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি NBTC রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবেন, তখনই কিন্তু আপনি এই দোকান থেকে ড্রোন কিনতে পারবেন। আমি একটা ড্রোন এখান থেকে কিনতে গেছিলাম, এই ড্রোনটা, এটা হচ্ছে ম্যাভিক 4 প্রো। কদিন আগে একটা ভিডিও আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন কিনা আমি জানি না, যে মাউন্ট এভারেস্টের উপরে একটা ড্রোন উঠছে। তো এটা হচ্ছে সেই ড্রোনটা। এই ড্রোনটা কিনতে গিয়ে আমি এখানে যেটা দেখলাম, ছোটো ড্রোনও আছে, এরকম একটা পুচকি ড্রোনও আছে, পকেটে নিয়ে ঘোরা যাবে। আর সমস্যাটা হচ্ছে যে মানে প্রথম দিন থাইল্যান্ড পৌঁছে কিন্তু আপনাকে দোকানে এসে ড্রোনটা কিনে নিয়ে ড্রোনটা রেজিস্ট্রেশনে ফেলে দিতে হবে। 5 দিন পরে যখন ড্রোনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আপনি ড্রোনটা দোকান থেকে কালেক্ট করে নিয়ে গিয়ে ফ্লাইট ধরুন। এবার এটা কিন্তু আছে, যদি আপনি 5 দিনের মধ্যে রেজিস্ট্রেশন না পান, তাহলে কি হবে এটা ভাবতে হবে। আর দ্বিতীয়ত, আমি যে আমার ড্রোনটা থাইল্যান্ডে নিয়ে এসেছিলাম, আমি তো কোথাও ড্রোন এবার উড়াতে পারিনি, সব জায়গায় রেস্ট্রিকশান, ওই ঝামেলার জন্যই আমিও কিন্তু আমার ড্রোন রেজিস্ট্রেশন করে নিয়ে এসেছিলাম। সো আপনাদের কাছে যে এক্সিস্টিং ড্রোন রয়েছে, এটা নিয়ে আপনারা থাইল্যান্ডে আগামী দিনে আসবেন, ভিডিও করবেন, রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই করে নিয়ে আসুন। বিদেশে এসে কিন্তু কোনো রকম এইসব ড্রোন সংক্রান্ত ঝামেলায় জড়াবেন না। ড্রোন এমনিতে একটা ঝামেলার জিনিস, আর নতুন করে কিন্তু মানে ভিন দেশের ঝামেলায় জড়াবেন না। এই জিনিসগুলো কিন্তু জেনে শুনে তবে কিন্তু ড্রোন কিনুন বা ড্রোন নিয়ে থাইল্যান্ডে আসুন। আরও এখানে ক্যামেরা, লেন্স টেন্স বহু জিনিস আছে। এবার এখানে বেশিক্ষণ থাকলেই মনে হচ্ছে টাকা খরচা হয়ে যাবে, এটা কিনবো সেটা কিনবো। তো এখন টাইম হয়ে গেছে 5:52, আমরা এখান থেকে বেরোবো, টুকটাক কিছু খাবো, তারপরে চলে যাবো হচ্ছে হোটেলে। ফুকেটে আমরা যে হোটেলে ছিলাম সেই চত্বরে আরও দুটো জিনিস ছিল, স্ট্রিট ফুড এবং টুকটাক শপিংয়ের দোকান। থাইল্যান্ড থেকে ফিরে যাওয়ার আগের দিন রাতে একটু শপিং অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। হোটেল কত সুন্দর লোকেশনে, দোকানপাট, ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব কিছু নিয়েই আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, যাতে যারা আমাদের সাথে আসছে তাদের যেন সব দিক থেকে আর কি সুবিধা হয়। তো এখান থেকে 2-1টা আমি জিনিস কিনবো কেউকে দেওয়ার জন্য, ব্যাস। এইরকম 5খানা ওয়াল ম্যাগনেটের দাম হচ্ছে 100 থাই ভাট, মানে ভারতীয় টাকায় প্রায় ওই 270 টাকার কাছাকাছি। তো অনেকটাই কিন্তু আমি বলবো এখানে সস্তা রয়েছে। তো এগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয়জনদের উপহার দেওয়ার জন্য।
এই ফ্যানগুলো রয়েছে, যে ফ্যানগুলো কিন্তু এখানে অনেকেই ব্যবহার করে। জাস্ট এই ফ্যানটা এরকম করে হাতে নেবেন, এখানে প্রেস করবেন, দারুণ হাওয়া, দারুণ। এই চত্বরটা এতটাই জমজমাট, এখানে যেমন আপনারা সুভেনিয়ারের জিনিসপত্র কিনতে পারবেন, তেমনি কিন্তু এখানে একটা ফুড মার্কেটও রয়েছে। ফুড মার্কেট মানে স্ট্রিট ফুড। তো এই স্ট্রিট ফুডে এসে কিন্তু আপনারা নানা রকম খাবার দাবারও কিনতে পারবেন। আর সেই সঙ্গে রয়েছে এই যে ফিশ স্পা, এইটা কিন্তু থাইল্যান্ডের দারুণ একটা জিনিস। ফিশ স্পা 15 মিনিট হচ্ছে 100 ভাট। এই মাছগুলো কিন্তু সমস্ত আপনার পায়ে নোংরা খুঁটে খুঁটে খেয়ে নেবে। প্রচুর রকম খাবার দাবার কিন্তু এখানে রয়েছে। তো এখানে এসে কিন্তু আপনারা খাবার দাবার, থ্যাংক ইউ, এখানে কিন্তু সবাই অফার করবে যে কী খাবার আপনি খাবেন। তো নানা রকম খাবার দাবার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। মানে আজকে আমরা যেমন ঠিক করেছি, আমরা আজকে বাইরেই খাবো, হোটেলে আর খাবো না। তো এখানে চিকেনের এরকম বড় বড় পিসগুলো রয়েছে, এগুলো ক্র্যাবিতে 100 টাকা বলছিল, এখানে হচ্ছে 50 টাকা। দেখুন কত রকম খাবার দাবার। বিভিন্ন রকম স্ট্রিট ফুড খেয়ে সেদিন রাতে আর ডিনার করা হয়নি। তবে আমাদের টিমের বাকিরা গিয়েছিল ডিনার করতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল রোজ দিনের মতো। আজ 29 অক্টোবর 2025, স্থানীয় সময় সকাল 7:12। গতকাল তো রাত্রে দেরিতে ঘুমিয়েছি, আজকেও আর কি সকালে উঠে পড়তে হচ্ছে, কারণ আজকে আমাদের ফ্লাইট আছে এখান থেকে কলকাতা ফিরে যাওয়ার। তো সবাই আর কি সকাল সকাল উঠে চেক আউট করে চলে এসেছি বৃষ্টি ভেজা প্রকৃতিকে সাথে নিয়ে। শুরুর দিন যেমন প্রকৃতি আমাদেরকে বৃষ্টি দিয়ে স্বাগত জানিয়েছিল, আজকে প্রোগ্রামের শেষ দিনে এসে এই বিষণ্ণতার মধ্যে প্রকৃতি আমাদের বৃষ্টি দিয়ে আর কি বিদায় জানাবে। ফুকেট থেকে আমাদের ফ্লাইট ছাড়বে হচ্ছে বেলা 12:35, আর কলকাতা পৌঁছাবে হচ্ছে ওই 2:15। 3 ঘন্টা 10 মিনিট মতো ফ্লাইট ছিল। আর সময় যা সময় লেগেছিল, যাওয়ার সময় সেই সময় লাগবে। এবং ফুকেট থেকে কলকাতা, কলকাতা থেকে ফুকেট, এটা কিন্তু হচ্ছে ইন্ডিগোর ডিরেক্ট ফ্লাইট। তো মোটামুটি 9টার 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। ইন্টারন্যাশনাল ফ্লাইট 2 ঘন্টা রাখতেই হবে, কারণ ইমিগ্রেশন আছে, সিকিউরিটি আছে, চেক ইন আছে। রাতের ক্লান্তি তো ছিলই, যে বাসে ওঠার পরে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ বাস এক জায়গায় দাঁড়ালো না কি সমুদ্র দেখার জন্য। আমি নামবো না, বললাম না না, সমুদ্র দেখার জন্য নয়, অন্য কিছুর জন্য। তো সবাই নেমে পড়ে একটা জায়গায় দাঁড়িয়েছে, কেন আপনাদের দেখাই বা আমিও দেখি। টিমের সবাই এক জায়গাতে জড়ো হয়ে কেক কাটার আয়োজন করছে। বুঝলাম না কারো জন্মদিন, না অ্যানিভার্সারি, নাকি গ্রুপ ট্যুরের সাকসেস, কিসের এটা সেলিব্রেশন? বলছি এটা তোমার 1 মিলিয়নের সাবস্ক্রাইব হওয়ার আমরা সেলিব্রেশন রেখেছি, তোমাকে না বলে। ও বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার দিন দিন আরো সংখ্যা বাড়ুক, সুস্থ থাকো, এবং ক্রিয়েটিভিটি শুধু ব্লগার নয়, ক্রিয়েটিভিটি দিয়ে করো। আমি সত্যি মানে সারপ্রাইজ হয়ে গেছি। আমি নাম ছিল, আমি এটা প্রথম, আমি এটা বিশ্বজিৎ, শোনো, বলছিলাম 1 মিলিয়ন হয়েছে, মানে 1 মিলিয়নের কেকটা আলটিমেট এখানে এসে কাটা হলো। টিমের সবচাইতে সিনিয়র সদস্য তরিতবাবু বিট্টুকে আর আমাদের দুজন ক্ষুদে সদস্যকে কিছু উপহার দিলেন। আগেও বলেছি, আমাদের এই ট্যুর কোনো ব্যবসায়িক প্রমোশন নয়, এটা মনের ইচ্ছে পূরণ। যে চাইলে দর্শকদের নিয়ে ভালো করে ঠিকঠাক বাজেটে প্রায় অভিযোগহীন ট্যুর করানোই যায়। কতজনকে নিয়ে গেলাম সেটা বড় কথা নয়, সবাইকে ঠিকভাবে ট্রিপ করাতে পেরেছি কিনা সেটাই বড় কথা। আর মানুষকে পরিষেবা দিতে হলে কোনো রং বেরঙের ব্র্যান্ড কিংবা সেলিব্রিটির প্রয়োজন পড়ে না। ব্র্যান্ড তৈরি হয় নিজের সততা, পরিশ্রম আর দায়িত্বে। আগামী দিনে আর কোনো গ্রুপ ট্যুর করবো কিনা তা আমি জানি না, তবে আমি শুরু করলে অনেক লোক ঠকানো দোকানের ঝাঁপ এমনি যে বন্ধ হয়ে যাবে সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আর বাকিটা সময় বলবে। এটা পুরোপুরি সারপ্রাইজ ছিল আমার কাছে, এখনও তো ঘুমের ঘোর কাটেনি। তো হঠাৎ করে মনে হচ্ছে আমি যেন আবারও সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। তো সবাইকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। 1 মিলিয়নে যে পৌঁছেছি সেটা আপনাদের জন্যই, এবং আশীর্বাদ করবেন আগামী দিনে আরও ভালো করে কাজ করতে পারি, আপনাদের আরও ভালো ভালো জায়গার ভিডিও উপহার দিতে পারি, যেন ভালো থাকতে পারি। আর সেই সাথে আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন, তাহলেই আমরা এগিয়ে চলবো। থ্যাংক ইউ, লাভ ইউ। এবার বাসে উঠে পড়বো, আবার আমরা রওনা দেবো হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর বৃষ্টি কখনো জোরে কখনো আসতে হচ্ছে, বাট যাদের আজকে ট্রিপ রয়েছে তাদের জন্য কিন্তু দিন ভালো না। ওই জন্য যখন আপনারা এখানে আসবেন অবশ্যই কিন্তু আপনারা রেনকোট বা ছাতা সঙ্গে নিয়ে আসবেন। সময় সকাল 9:19। দুর্দান্ত একটা ঘুম, আর তার মাঝেই আমাদের বাস পৌঁছে গিয়েছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার সেকশনে। আর বাস এসে কিন্তু একদম দাঁড়াবে হচ্ছে একদম এয়ারপোর্টের গেটের কাছে। আমরাই হচ্ছে প্রথম কাস্টমার কলকাতার জন্য। ফ্লাইট ছাড়বে 12:35, আর আমরা পৌঁছে গেছি 9:25। এখন অবধি কাউন্টার খোলেনি, তো এবার কাউন্টার আর কি খুলবে। পাসপোর্ট কন্ট্রোল মানে হচ্ছে ইমিগ্রেশন এবং সেই সাথে সিকিউরিটি কমপ্লিট। ইমিগ্রেশনের লাইন এখন পুরোপুরি ফাঁকা, ফটাফট স্ট্যাম্প মারলো, আঙুলের ছাপ মারলো, গল্প শেষ। পলের ক্ষেত্রে বোধহয় আঙুলের ছাপ নেয়নি, ও দেখলাম এই হয়ে উঠছে। এখন কী হলো, ক্যামেরায় ছবি তুলছি, হলো।
তারপরে এলাম হচ্ছে সিকিউরিটিতে কোনো রকম জল তো অ্যালাউ করলোই না, জলের যতগুলো বোতল সব ফেলে দিল। আর আমার কাছে একটা ওই মুখে স্প্রে করার জন্য ওই টোনার ছিল, ওটা ওই 200 ml কন্টেনার, বাট ওটার মধ্যে এখন কি হয়েছে 100 ml লিকুইড আর কি শেষ হয়ে গেছে, 100 ml বা কম কিছু পড়ে আছে। তা যথারীতি ওরা আমার সাথেই ছিল যে এখন তো নাই লিকুইড, হতো অর্ধেক হয়ে গেছে, বলছে না এটা তো নিয়ে দেবো না। কতবার বুঝালাম ম্যাম এটা তো 100 ml অবধি অ্যালাউ আমরা জানি, কিন্তু এটা তো 100 ml-ই আছে, লিকুইডটা তো দেখাচ্ছে, বাকিটা তো ফাঁকা এমটি। নো নো নো, আমরা শুধু ওইখানে দেখবো কত লেখা আছে, আপনার কাছে অন্য যদি কোনো প্যাকেট থাকে সেখানে ভরে নিন, কোনো বোতল থাকে ভরে নিন। আলা আমি কি এখন এয়ারপোর্টে কি শিশি বোতল পুরানোর কাজ করবো নাকি, খুঁজে বেড়াবো কোথায় বোতল পাওয়া যাবে? আলা নিন নিন গা, ছোটো ছোটো দেশ में ऐसी बड़ी बड़ी बातें होती रहती है। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। চিঠি লেখা হোক চাই না হোক, আবারও কবে সবার সঙ্গে দেখা যায় না, কিন্তু আজ এই বিদায় মুহূর্ত, বাড়ি ফেরার উচ্ছ্বাস, কিন্তু কোথাও একটা মনের মধ্যে লুকিয়ে আছে বিদায়ের সুর। এই একটা পরিবার তৈরি হয়েছিল, সবাই সবাইকে চিনতাম না হয়তো আজ থেকে 2-4 দিন আগেও, বাট এখন সবাইকে চেনার পর মনে হচ্ছে একটা পরিবারের থেকে বিচ্ছেদ, যে বিচ্ছেদের ভাবনাটা আসে বা যে বিচ্ছেদটা আমাদের মনের মধ্যে কোথাও দাগ কাটে যখন এই বিজয়া দশমী হয়, যে মা চলে যাচ্ছে, তাই আজ জন্য কোথাও একটা সম্পর্কের ভাঙন, কোথাও একটা বিচ্ছেদ, যে সম্পর্কগুলো হয়তো হঠাৎ করে তৈরি হয়েছিল। ফিরবো আবারও কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অধ্যায়, আর সেই গল্পের সাক্ষী যেমন আমি হব, আপনারা হবেন, সেই সঙ্গে আরও একটা কোনো পরিবার আমরা তৈরি করব, এবং এইভাবেই চলবে আমাদের পথ চলা আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমাদের জীবনে অনেক দুঃখ আছে, কিন্তু এই ছোটোখাটো ঘোরা, এই ট্রিপ, এই মজা, এগুলোর মধ্যে অনেক সুখ আছে, যে সুখগুলো হয়তো ওপরওয়ালা লিখে দেয় আমাদের ভাগ্যের খাতায়। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে কলকাতা পৌঁছে। উঠে পড়লাম ফ্লাইটে, এই ফ্লাইটে আমাদের সিট নাম্বার হচ্ছে 9ABC, আর সেই সঙ্গে সোমনাথকে অনেক ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, বল প্রথমের বোর্ডিং পাসটা দেখেছে, হ্যাঁ, যে ওর সিট নাম্বার দেখেছে অভিলাষ পাল B। এবার ও কী করেছে, ও কিন্তু বাসে আমার সাথে উঠেছে, দিয়ে সাইডে সরে গেছে, যেখানে গেটটা খুলবে সে চুপ করে দাঁড়িয়ে আছে। যেই গেট খুলেছে তেমনি সব নেমে সবার ফাঁক দিয়ে ছুটে এঁকে বেঁকে ফ্লাইটে উঠে, ও ছোটো তো সবাইকে সাইড দিয়ে দিয়েছে, ফ্লাইটে উঠে জানালাতে বসে গেছে। আমাকে সিটটা দে, আমাকে সিটটা দে। আমাদের দুজনের এই খুনসুটি কিংবা মারামারি অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন, ঘরের ভেতর হোক কিংবা ঘরের বাইরে, সর্বত্র। ফুকেট শহর থেকে খুব সুন্দর আমাদের ফ্লাইটের টেক অফ, তারপর নিচে সমুদ্র, চারিদিকে সব দুর্দান্ত আইল্যান্ড। আমরা যখন এসেছিলাম তখন এরকম কিছু দৃশ্যের সাক্ষী হয়েছিলাম, আজ যখন আমরা ফিরছি তখন এরকম কিছু দৃশ্যের সাক্ষী হচ্ছি। ধীরে ধীরে 34,000 ফুট উচ্চতায় উঠে মেঘের জগতে হারিয়ে যাবে আমাদের এই ফ্লাইট। তারপর আবারও যখন বাইরে তাকাবো তখন হয়তো দেখবো আমাদের ফ্লাইট ল্যান্ড করছে আমার দেশ ভারতবর্ষ কিংবা কলকাতা এয়ারপোর্টে। একটা ট্রিপ, একটা স্মৃতি, একটা গল্পের হয়তো আজ এখানেই অবসান। চোখ বন্ধ করে ফেলে আসা স্মৃতির রোমন্থন করছি। আচমকা ঝাঁকুনিতে চোখ খুলে দেখি প্রথমবারের জন্য ব্যর্থ হলেও দ্বিতীয়বার আমাদের ফ্লাইট সফলভাবেই অবতরণ করেছে বৃষ্টি ভেজা কলকাতা এয়ারপোর্টে। এবারে বলা যেতেই পারে, যার শেষ ভালো তার সব ভালো। রানওয়ে একদম জলে ভর্তি, খানিকক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না। ওয়েদারটা একটু ঠিক হয়ে গিয়েছে আমাদের এই যে ফ্লাইটটা দ্বিতীয়বার চক্কর কাটলো তার মাঝখানেই, এবং ফ্লাইট সাকসেসফুলি ল্যান্ড করে গিয়েছে। হয়ে গেল ফার্স্ট আর ইমিগ্রেশন, কোনো কোশ্চেন করেনি, দেখলো স্ট্যাম্প মারলো, বোর্ডিং পাস, পাসপোর্ট, গল্প শেষ। তারপরে এবার নেবো হচ্ছে ব্যাগ নেওয়ার পরে হবে হচ্ছে কাস্টমস, চেক করলে করবে, না করলে না করবে। তারপরে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে বিরিয়ানি শিওর খাবো। আমরা বেরিয়ে এলাম গ্রিন চ্যানেল দিয়ে, আমাদের কোনো রকম চেক টেক কিছু করেনি, মানে আমি বেরিয়ে এসেছি বলতে আমাদের পলি আর কি ব্যাগপত্র সব নিয়ে এলো। এখন টাইম হচ্ছে 2:51, মানে 3টে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো দিন, নতুন কোনো গল্পে, মানে সুইজারল্যান্ডের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। শেষ করলাম আমাদের থাইল্যান্ড ব্লগ। আরও যদি কোনো গ্রুপ ট্যুর করি আপনাদের অবশ্যই আপডেট দেবো। সবাই ভালো থাকুন, ফিট থাকুন, সুস্থ থাকুন, আর সেই সাথে লাভ ইউ।